আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের শেষ পর্বের ক্লাসে। আমাদের এই পর্বটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমরা যা যা শিখবো সেটা আসলে আমাদের লাইফ টাইম কাজে লাগবে। তো আমরা অলরেডি আমাদের আগের পর্বে আয়নিক এবং সমযোজী বন্ধন সম্পর্কে কিভাবে গঠন হয় এই- এবং এগুলো সম্পর্কে বেশ কথাবার্তা পড়ে ফেলেছি। এখন আমরা এই আয়নিক এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, যে আয়নিক যৌগগুলো কি ধরনের বৈশিষ্ট্য ফলো করে এবং সমযোজী যৌগগুলো কি ধরনের বৈশিষ্ট্য ফলো করে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের বলা আছে সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, অর্থাৎ বয়লিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট। আমরা জানি কোনো কঠিন পদার্থ গলতে শুরু করলে সেইটা যেই তাপমাত্রায় গলে সেটা হচ্ছে গলনাঙ্ক, এবং কোনো তরল পদার্থ ফুটতে শুরু করলে সেটা যেই তাপমাত্রায় ফোটে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা আমরা জানি। আচ্ছা, তো এই যে যে যোগে আয়নিক বন্ধন থাকে সেই যৌগকে আয়নিক বন্ধন, এবং যে যোগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী বন্ধন বলা হয়। এটা কোনো একটা কথা না, আমাদের লাগবে না এটা। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু প্রথমে আমাদের বলে দিছে আসলে যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি এবং সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এখন কথা হচ্ছে কেন কম কেন বেশি। এটি কি আসলেই সত্যি আয়নিক যৌগে ধনাত্মক ও ঋণাত্মক আধান থাকে? তোমরা খেয়াল করি, এই আধানদ্বয় পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আয়নিক যৌগে এরূপ অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক আধান পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয়ে একটি স্ফটিক গঠন করে। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে স্ফটিক আসলে কি। স্ফটিক হচ্ছে একটা আকৃতি, যে আকৃতিটাতে একটা আয়নিক যৌগের ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন, একটা ক্যাটায়নের চারিদিকে অ্যানায়ন, আবার একটা অ্যানায়নের চারিদিকে ক্যাটায়ন, এইভাবে বিন্যস্ত হয়ে একটা বিন্যাস গঠন করে, সেটাকে আমরা স্ফটিক বলি। এবং আমাদের এই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। আন্তঃআণবিক মানে কি? মানে ওই অণুর মধ্যে ওই পরমাণুদের আকর্ষণ বল অনেক বেশি হয়, এবং ফলে এদেরকে একে অপরের কাছে থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ আমাদের কিন্তু দিতে হয়। কাজে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। তাহলে মেন কথাটা কোন জায়গায়? মেন কথাটা হচ্ছে এই জায়গায়, যে একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়নের প্রতি এত দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। এবং তোমাদেরকে যদি আমি অন্যভাবে বলি, যে এখানে যেহেতু একটা ক্যাটায়ন ইলেকট্রন সম্পূর্ণ দিয়ে দেয় এবং একটা অ্যানায়ন ইলেকট্রন সম্পূর্ণ নিয়ে নেয়, একটা দায়বদ্ধতা আসলে থাকে। মানে তুমি যখন একটা বিজনেস করতেছো, তখন তুমি যদি কারোর কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করো, তোমার কিন্তু একটা তাগাদা থাকবে তাকে টাকাটা ফেরত দেওয়ার, এবং তাকে টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তুমি আসলে তার সাথে ভালো ব্যবহার করবা। কিন্তু যখন তুমি শেয়ারিং মডেলে আসো, যে আমিও ৳১০ দেই, তুইও ৳১০ দে। তোমার যে মনে চাবে না, তুমি বলো, "হাই, আমি আর করব না তোর সাথে বিজনেস।" কারণ তুমি এতদিন কন্ট্রিবিউট করতা। একইভাবে এখানে যেহেতু ওদের মধ্যে একটা বন্ধন আছে, সেই বন্ধনটা থেকে দুজনকে আলাদা করতে আসলে এত বেশি শক্তি দিতে হয়, সেই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। অপরদিকে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা এই টার্মটা উল্লেখ করছিলাম যে সমযোজী যৌগরা নিজেদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট থাকে, যেটা খুব সহজেই ভাঙা সম্ভব হয়, এবং সামান্য তাপ প্রদান করলে এরা পরস্পর থেকে দূরে সরে যায়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। একইভাবে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে কপার সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করলেও একই বিষয় দেখবে। অর্থাৎ যারা সমযোজী যৌগ, এখানে সবার সরি, যারা আয়নিক যৌগ, এখানে যারা নাম নিচ্ছে সবগুলো আয়নিক যৌগ, তাদের হচ্ছে ভেতরে আমরা এই বৈশিষ্ট্যটা দেখব। অন্যদিকে সমযোজী যৌগ হিসেবে গ্লুকোজ, চিনি এগুলো যদি আমরা খেয়াল করি, সমযোজী যৌগের উদাহরণ কিন্তু গ্লুকোজ, চিনি, পানি। তাদের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে হচ্ছে কম। এগুলো উদাহরণ হিসেবে থাকতে পারে, তোমরা একটু দাগিয়ে নিবা, এটা কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউ তে লাগতে পারে। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সমযোজী যৌগ হিসেবে আমাদের অতি পরিচিত পানি ব্যবহার করা যায়, এবং হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাবো। মানে আমরা যদি খেয়াল করি, একটা লবণ পানি যে পরিমাণ মানে যে পরিমাণ তাপ দিলে ফুটবে, একটা পানি তার থেকে আগে তাপে ফুটে যাবে। লবণ পানি কিন্তু ফুটতে দেরি হয়। তোমরা খেয়াল করে দেখবা যে
তরকারিওয়ালা পানি ফুটতে কিন্তু টাইম লাগে। কিন্তু শুধু পানি কিন্তু খুব দ্রুত ফুটে যায়। এটার কারণই কিন্তু ওইটা। হুম? আচ্ছা। তো এখানকার মোদ্দা কথা কি? যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজী যৌগের কম। কেন কম, কেন বেশি এটা ব্যাখ্যা করতে জানতে হবে, সাথে উদাহরণ। বাস এটা সৃজনশীলের গ, ঘ এর জন্য ইম্পোর্টেন্ট, হ্যাঁ? যে অমুক যৌগ গঠন হইছে সেটার কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কম এগুলো ব্যাখ্যা আসবে। আচ্ছা। এরপরে আসি দ্রবণীয়তা, যেটার ইংলিশ টার্ম হচ্ছে সলিবিলিটি। আমরা জানি দ্রবণ মানে হচ্ছে সলিউশন। তো এই সলিউশন থেকে এই টার্মটা আসছে সলিবিলিটি। তো এর মানে হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে সহজ বাংলায় কি? যে দ্রুত দ্রবীভূত হয়। একটা লবণ পানিতে দিলে তাড়াতাড়ি দ্রবীভূত হয়। তার মানে লবণের দ্রাব্যতা বেশি। একটা বালি পানিতে দ্রবীভূত হতে টাইম নেয় বাট হয় না। এরকম বলতে পারি, বা চিনির কথা মনে করো বলি যে একটা চিনি, লবণ আগে দ্রবীভূত হয়, চিনি একটু পরে হয়। তো এই যে লবণ যে আগে হয়, চিনি যে পরে হয়, তার মানে চিনির দ্রাব্যতা কম। চিনির দ্রবীভূত হওয়ার ক্ষমতা কম, লবণের দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি। তো তোমরা একটা বিকার বা কাচের পাত্রে নির্দিষ্ট পরিমাণ পানি নিতে বলছে এবং এতে আয়নিক যৌগ হিসেবে লবণ দিতে বলছে, দেখবা সমস্ত লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এরপরে তোমরা যদি কাপড় কাচার সোডা, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, খুবই বেশি ইম্পর্টেন্ট, কাপড় কাচার সোডার সংকেত এবং তুতের সংকেত খুবই ইম্পর্টেন্ট, সবাই দাগাই নিবা, মাস্ট। সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে 10 অণু পানি, এটা হচ্ছে কাপড় কাচা সোডা। আর তুতে হচ্ছে কপার সালফেট প্লাস 5 অণু পানি। সারা জীবন কাজে লাগবে, এটা সব সময় আমরা মনে রাখবো। আলাদা করে লাগলে একটা স্টিকি নোট দিয়ে এখনই লিখে, ক্লাস করতে করতে এখনই লিখে, ক্লাসটা পজ করো, এখনই লিখে হচ্ছে ইয়ের সাথে লাগাই দাও, টেবিলের সাথে লাগাই দাও, ঠিক আছে? বা কেমিস্ট্রি বইয়ের উপর কয়েকদিন লাগাই রাখো, দেখো কয়েকদিন পরে এমনি এইটাতে আমি এমনি পারি, এরকম হয়ে যাবে। বা অন্য বেশ কয়েকটি আয়নিক যৌগ নিয়ে একইভাবে আমরা এই পরীক্ষাগুলো করতে পারি। এগুলো আমাদের আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে। তাহলে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কিছু আয়নিক যৌগ আছে যেমন সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। এইটা আমাদের মার্ক করে নিতে হবে। বড় হলে জানবা যে কেন সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার পরেও পানিতে দ্রবীভূত হলো না। এখানে আসলে অনেক কাহিনী আছে, সেটা তোমাদের এখনো বোঝার বয়স হইছে, বাট বুঝতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে। আপাতত আমরা এমসিকিউ হিসেবে এটা মনে রাখি। অপরদিকে সমযোজী যৌগ যেমন ন্যাপথলিন, সরিষার তেল, কেরোসিন, তোমাকে এগুলো আস্তে আস্তে জানতে হবে। এখানে সমযোজী যৌগের নাম আগে কি ছিল? চিনি ছিল, গ্লুকোজ ছিল। এখন কি কি অ্যাড হচ্ছে তুমি সমযোজী যৌগগুলো নোট করতে থাকো, যে এগুলা আমাদের পানিতে দ্রবীভূত হবে না। আর তুমি এমনিতেও জানো সরিষার তেল, কেরোসিন এগুলো হয় না, ন্যাপথলিন হয় না, এটা তুমি শিখলা। এগুলো দিয়ে দ্রবীভূত হবে না। তবে কিছু কিছু সমযোজী যৌগ আছে যেমন চিনি, গ্লুকোজ, এগুলো কিন্তু আবার সমযোজী যৌগ, অ্যালকোহলও, এগুলো কিন্তু আবার পানিতে দ্রবীভূত হয়। সামগ্রিকভাবে আমরা বলতে পারি কিছু ব্যতিক্রম ছাড়া আমাদের সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত, এবং সকল রাসায়নিক যৌগ পানিতে সকল সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত না। আচ্ছা। তো এই যে আমাদের অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত যে হয় না, তবে যে কিছু কিছু হয়, এর কারণটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। আচ্ছা। তো এর কারণ জানতে হলে আমাদের প্রথমে পানির বন্ধন সম্পর্কে জানতে হবে, এবং আমরা জানি যে পানির বন্ধনটা গঠন হয় অক্সিজেনের, এটা কিন্তু এটা এই চিত্রটা তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো, অক্সিজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে দুটো, এর পরের কক্ষপথে ইলেকট্রন থাকে, অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 8টা। তো পরের কক্ষপথে থাকে 6টা, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। এবং এখানে এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এই হাইড্রোজেনের ইলেকট্রন দিয়ে ওরা হচ্ছে এভাবে শেয়ার করে একটা বন্ধন গঠন করে। এখন অক্সিজেনের ইলেকট্রনের প্রতি একটা লোভ আছে, ও যদিও শেয়ার করছে, বাট ওর মনের মধ্যে অলওয়েজ ইচ্ছা যে ইলেকট্রন শেয়ার কি করবো, আমি নিয়ে নিব, ইলেকট্রন নিয়ে নিব, একটা লোভাতুর দৃষ্টি থাকে। ওই জন্য অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, কারণ ও ইলেকট্রন সবসময় চায়। তো ও কি করে, হাইড্রোজেনের ইলেকট্রন এমনি করে নিজের দিকে টেনে নেয়। এই যে এমনি করে নিজের দিকে টেনে নেয়, এই জন্য ওইটাকে আমরা আংশিক নেগেটিভ বলতে পারি, পুরো নেগেটিভ তো বলতে পারবো না। মানে ও বলে আচ্ছা ঠিক আছে শেয়ার করছো বুঝছি, তুমি শেয়ার ইলেকট্রনটা একটু আমার কাছেই রাখো, এখানে থাকা উচিত, এখানে না, আমার কাছেই রাখো। তো এই ব্যাপারটার জন্য একে আমরা আংশিক নেগেটিভ বা ডেল নেগেটিভ বলতে পারি। ডেল নেগেটিভ মানে আসলে আংশিক নেগেটিভ। তো ও যখন আংশিক নেগেটিভ, তার মানে ও হচ্ছে আংশিক পজিটিভ। তার মানে এই যে আধান দিয়ে আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ যে হচ্ছে ঘটনা ঘটলো,
এই পানির অণুতে অক্সিজেন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে অতি ঋণাত্মক হওয়ায় এগুলো আংশিক সরে আসে এবং এই কথাগুলো হচ্ছে আমার এখানে বলল। অর্থাৎ পানির পরমাণুর আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক হয়ে থাকে। এরকম ধনাত্মক ও ঋণাত্মক আধানপ্রাপ্ত সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলে। তো হোয়াট ইজ পোলার সমযোজী যৌগ? এটা একটু বুঝতে হবে। একটা পোলার সমযোজী যৌগ হচ্ছে সেটা যে হচ্ছে আমাদের যার পোল আছে। পোল মানে কি? পোল মানে হচ্ছে প্রান্ত। অর্থাৎ যার আংশিক সমযোজী মানে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছে। তাকে আমরা পোলার সমযোজী যৌগ বলি। মানে সমযোজী যৌগের মধ্যে যারা এরকম দুষ্টুমি করে নিজেদের দিকে একটু ইলেকট্রন টেনে নেয়, নেয়ার ফলে আংশিক পজিটিভ, আংশিক নেগেটিভ চার্জ হয়। ওরা কিন্তু শেয়ার করছে। জাস্ট ওরা শেয়ারের ইলেকট্রনটা একটু কাছে টেনে নিছে। এই দেখো এখানে ছবিতেও দেখা যাচ্ছে যে অক্সিজেনের দিকে ইলেকট্রন সরে গেছে। হাইড্রোজেনের থেকে দূরে ইলেকট্রনটা। এরকমকে আমরা পোলার সমযোজী যৌগ বলি। সুতরাং পানি একটা পোলার সমযোজী যৌগ। পরীক্ষায় ব্যাখ্যা করতে অনেক সময় আসে। পানি যে একটা পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো। সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। প্রথমে আগে পানির সমযোজী বন্ধনটা বুঝাতে হবে। এরপরে বলতে হবে এই ছবিটা আঁকা শিখতে হবে। এই ছবিটা কঠিন কিছু না। জাস্ট লাস্টের কক্ষপথটা দেখাইছে। অক্সিজেনের এবং হাইড্রোজেনের লাস্টের কক্ষপথটা দেখাইছে এবং এই ছবিটাতে এভাবে পজিটিভ নেগেটিভ যে আংশিক তৈরি হয়েছে সেটা তোমাকে বুঝায় বলতে হবে। হ্যাঁ? আচ্ছা। তারপরে বলতে হবে যে হ্যাঁ, তাহলে পানি একটা পোলার হচ্ছে দ্রাবক। মনে রাখবে সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে উক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি? যে একটা সমযোজী বন্ধনে একটা যৌগ আছে, ও ইলেকট্রনটা নিজের দিকে টানতেছে। এই ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে? এটা পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য বলা যায়। তো এটা ডেল্টা মাইনাস এবং ডেল্টা নেগেটিভ দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে ডেল্টা সাইন আর কি। তো পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ যোগ করলে পানির অণুগুলো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে আকর্ষণ করে। মানে পানিতে তো আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ আছে। এখন একটা আয়নিক যৌগেও তো পজিটিভ নেগেটিভ আছে। তাহলে পানির পজিটিভের সাথে ওর নেগেটিভ আর ওর নেগেটিভের সাথে পানির পজিটিভ। মানে কি? পানির যে পজিটিভ, পানির যে পজিটিভ প্রান্ত সে হচ্ছে H প্লাস মানে H ডেল প্লাস আর কি। আর পানির যে নেগেটিভ প্রান্ত সে হচ্ছে ডেল মাইনাস। এখন মনে করো লবণ, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, এরকম সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই প্লাসটা এটাকে আকর্ষণ করবে এবং এই মাইনাসটা এটাকে আকর্ষণ করবে। করে আমাদের হচ্ছে ওরা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এবং এই আকর্ষণ বলের মান আয়নিক যৌগের হচ্ছে এবং এই আকর্ষণ বলের মান যখন আয়নিক যৌগের অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয়ে যায়, তখন অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দিয়ে পরিবেষ্টিত হয়। এভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাহলে পানির এই অণুর থেকে যখন আমাদের আয়নিক যৌগের এই মানটা মানে হচ্ছে আমাদের যেই আকর্ষণ বলের যে মানটা যখন বেশি হয়ে যাবে তখন তারা হচ্ছে পানির অণু দিয়ে পরিবেষ্টিত হয়ে যাবে। এক কথায় এটা এমন কঠিন করে বুঝতে হবে না। এক কথায় বুঝতে হবে যে পোলার হওয়ার কারণে পজিটিভ নেগেটিভের সাথে অ্যাট্রাক্ট হয়। শেষ। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাই হচ্ছে ওটা এভাবে যৌগ হয়ে যায়। কিন্তু এই সকল যৌগ, এই যে মিথানল পোলার যৌগ, তাই মিথানল পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়। এখন সমযোজী যৌগের মধ্যে যারা এরকম পানির মতো পোলারিটি দেখাইছে তারাও পানিতে দ্রবীভূত হয়ে যায়। এরকম এই যে মিথানল যেটা এই যে OH মাইনাস আর H3 প্লাস এরকম হয়ে যায় ওরা। ওরা ওই অক্সিজেন আবার ওখানে আছে ভেজাল করার জন্য, ওরা ভেজাল করে এবং এটা হয়ে যায়। এটা যেহেতু অর্গানিক কেমিস্ট্রির যৌগ, আমি আর খুব বিশ্লিষ্ট করে এটা দেখালাম না। মিথেন আয়নিক যৌগ যৌগ নয়, আবার হচ্ছে পোলার যৌগ নয়। কার্বন কিন্তু আবার এত দুষ্টু না, হ্যাঁ, নিজের দিকে ইলেকট্রন টাইনা নেবে এটা করে না। তো কার্বন এই মিথেন হচ্ছে আমাদের পানিতে দ্রবীভূত না। আচ্ছা। তো তাহলে আমরা বুঝতে পারলাম যারা যে সকল সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় তারা নিজেরাও পোলার। পানি যেরকম সমযোজী হওয়ার পরেও পোলার, তারাও নিজেরা পোলার। সেই কারণেই তারা পানিতে দ্রবীভূত হয়, না হলে হতো না। হ্যাঁ? আচ্ছা।
সো আমরা এখানে মনে রাখবো ইথানল হচ্ছে পোলার যৌগ, তাই ইথানল পানিতে দ্রবীভূত হয়। সো পরীক্ষায় আসতে পারে ইথানল কেন সমযোজী যৌগ হওয়ার পরেও পানিতে দ্রবীভূত। সেক্ষেত্রে বড় কোশ্চিন আসলে আগে আমরা পানি নিয়ে কিছুক্ষণ পেঁচাল পারবো যে পানির কিভাবে পোলারিটি হইছে, তড়িৎ ঋণাত্মকতা কি, পোলারিটি কি, পোলার যৌগ কি, এইসব আগে আমরা বুঝাবো। তারপরে আমরা বলবো যে হচ্ছে ইথানলও একটা পোলার যৌগ। সো এই পোলার পোলার মিলে যায়, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক অংশ হচ্ছে একে অপরকে আকর্ষণ করে এবং হচ্ছে তারা পানিতে দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, এরপরে আসে বিদ্যুৎ পরিবাহিতা। আচ্ছা দেখো, বিদ্যুৎ পরিবহনের জন্য ইলেকট্রনের দরকার হয় এবং একটা আহ, যদি আমি চিন্তা করি একটা বিকারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে এবং সোডিয়াম ক্লোরাইডটা পানিতে যদি আমি দ্রবীভূত করে দেই, তাহলে দেখব যে ওইখানে আমাদের হচ্ছে বাল্বটা জ্বলে উঠছে। তার মানে এই দ্রবণটা বিদ্যুৎ পরিবহন করছে, সেজন্যই তো বাল্বটা জ্বলছে। কিন্তু যদি আমি এখানে একটা চিনির দ্রবণ দিতাম, তাহলে দেখতাম যে বিদ্যুৎটা পরিবহন হতো না। ঠিক আছে? আচ্ছা, এখানে যে দুটো দণ্ড দেয়া হয়েছে এই দুটো হচ্ছে গ্রাফাইটের দণ্ড। গ্রাফাইট মানে হচ্ছে আসলে কার্বন, কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট। মানে কার্বনের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট বা কার্বনের বিভিন্ন বিন্যাস করলে, মানে কার্বন মনে করো সবসময় কার্বন 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 এমন থাকবে না, কার্বন 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 এমন থাকবে, মানে একটু চেঞ্জেস একটা স্ট্রাকচার হইলে সেটাকে আমরা গ্রাফাইট বলি। আচ্ছা, তো আমাদের খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এটা করবে, কিন্তু হচ্ছে চিনিটা করবে না। এখন এই বাল্বটা জ্বলার আসলে মেন কারণটা কি? এই মেন কারণটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। যেহেতু জলীয় দ্রবণে, মানে একটা জলীয় দ্রবণে সোডিয়াম কিন্তু প্লাস এবং ক্লোরিন মাইনাস আকারে বিশ্লিষ্ট হয়ে যায় এবং এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করে এবং কাজেই সকল জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। অপরদিকে সমযোজী যৌগ কিন্তু এরকম সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এরকম হতে পারছে না। তো ওরা সে কারণে বিদ্যুৎ পরিবহন করতে পারে না এবং আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে বিভক্ত হয় না গ্লুকোজ, সো ও করে না। চিনি মানে তো গ্লুকোজ বুঝাচ্ছে, সেজন্য বললো। আচ্ছা, আমি তোমাদের একটু ডিটেলস বলি। আসলে হয় কি, এই সোডিয়াম যখন এখানে যায় তখন ও সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হওয়ার চেষ্টা করে। তো ও ওর ইলেকট্রনটা ওখানে দিয়ে দেয়। এই যে ও ইলেকট্রন যে হচ্ছে দিয়ে দিল, মানে সরি একটু ভুল বলে ফেলছি, ইলেকট্রন তো ও ত্যাগ করছিল, দ্যাটস ওয়াই ও হচ্ছে তো সোডিয়াম প্লাস। ও ইলেকট্রন নিতে চায়, নিয়েও আবার সোডিয়াম হইতে চায়, তো ও এখান থেকে একটা ইলেকট্রন নেয়। আর ক্লোরিন যে এক্সট্রা ইলেকট্রনটা দিছিল, মানে নিছিল, ক্লোরিন তো একটা এক্সট্রা ইলেকট্রন হচ্ছে নিছিল, সে আবার ওইখানে গিয়ে ভদ্র বাচ্চার মতো, হ্যাঁ আমি তো দিছিলাম, না আমার ইলেকট্রন। তো এইখানে ক্লোরিন একটা ইলেকট্রন দেয়, সেই ইলেকট্রনটাই এখান দিয়ে পরিবহন হয়, সেটাই এই সোডিয়াম নেয়। এই প্রসেসটাই এখানে ঘটতে থাকে এবং এই এই ফাঁকে এই ইলেকট্রনটা এরকম ভাবে ট্রান্সফারের কারণে এই বিদ্যুৎটা, এই বাল্বটা জ্বলে ওঠে। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে? পারছি ইনশাল্লাহ। আচ্ছা, গেল। তো এইবার আমাদের হয়ে গেল আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য। এখানে কেলাসের যেই স্ট্রাকচারটা আছে সেটা দেখাইছে, তোমরা এটা রিডিং পড়ো, আমি এটা নিয়ে বেশি কথা বলছি না। আমি লাস্ট পড়াবো ধাতব বন্ধন। তার আগে একটু বলে নিই, পরীক্ষায় আসতে পারে সমযোজী যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, আয়নিক যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, পয়েন্টের নাম লিখে ইংলিশ টার্ম উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো শর্টকাটে উল্লেখ করতে হবে, এরকম যদি আসে। বাট সাধারণত এরকম কোশ্চিন আসে না। কোশ্চিন আসে যে কেন ও বিদ্যুৎ পরিবহন করলো, কেন ও পানিতে দ্রবণীয় হলো, কেন ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হলো। সো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি স্টেপ বাই স্টেপ বুঝায়ে গুছায়ে লিখতে পারবা। তোমাকে যখন এই সকল ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে এটা লেখা উচিত, দ্রবণীয়তা দ্রাব্যতা কাকে বলে এটা লেখা উচিত, পোলারিটি কাকে বলে লেখা উচিত, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে লেখা উচিত, বিদ্যুৎ পরিবহন কি ইলেকট্রনের মাধ্যমে হয়, এই সকল টার্মগুলো আসা লাগবে। অর্থাৎ এখানে খুব একটা ফাঁকিবাজি করার সুযোগ নাই। এই অধ্যায়ের এই জায়গাটা শুধু পড়তেই হবে না, এই জায়গাটা লেখার একটা প্যাটার্ন জানতে হবে। আর ভেতরে যে ছোট ছোট টার্মগুলো আছে সেগুলো তো তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, যে সেই টার্মগুলো তোমরা হচ্ছে যেমন লিখে হচ্ছে মেনলি হচ্ছে এমসিকিউর জন্য পড়বা। আচ্ছা, তো ধাতব বন্ধন খুবই সহজ, ধাতুর সাথে ধাতুর বন্ধন, এটা আমাদের পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তো এটাতে বলেছে যে আয়নিক বন্ধন জানি, সমযোজী বন্ধন জানি। এখন দুটো ধাতু যদি পরস্পরের মানে কাছাকাছি এলে এই
মানে যদি দুটি ধাতব পরমাণু কাছাকাছি এসে তাদের মধ্যে যে বন্ধন হয় তাকে ধাতব বন্ধন বলে। সো এটা আবার আমাদের শর্ট কোয়েশ্চেন এর জন্য একটু পড়তে হবে যে ধাতব বন্ধন কাকে বলে, ধাতব বন্ধন বলতে কি বুঝো? এরপরে আমাদের লিখেছে যে একখণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে। একটা বড় একটা ধাতুর খণ্ড, ওর মধ্যে অনেকগুলো ধাতু আছে। পরস্পরের মধ্যে যে আকর্ষণ দিয়ে ওরা যুক্ত আছে সেটাই আসলে ধাতব বন্ধন। এবং এখানে অনেকগুলো ধাতুর নাম বলেছে কপার, লোহা, ছুরি, কাঁচি, দায়ের জন্য গ্রিল, অ্যালুমিনিয়ামের জানালা, সোনার অলংকার এগুলো বলেছে। এবং এখানে দেখাইছে যে একটা ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তো এই যে ইলেকট্রনটা অলমোস্ট ত্যাগ করে দেয়, সেই ইলেকট্রনটাই এখানে সঞ্চরণশীল ইলেকট্রন হিসাবে ঘুরতে থাকে। দেখো এখানে সব ইলেকট্রন গুলো আছে, এটা কি ওই ত্যাগকৃত ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা ত্যাগ করার জন্য এই পরমাণুগুলো হচ্ছে পজিটিভ আধানের হইছে। আমি যদি এটা চিন্তা করি সোডিয়াম, তাহলে এই সোডিয়াম প্লাস, কারণ ও হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে বসে থাকে। ধাতুতে এই ইলেকট্রন গুলা সঞ্চরণশীল বা মুক্ত অবস্থায় এরকম করে ঘোরাফেরা করতে থাকে। ঠিক আছে, আচ্ছা গেল। তো আম, এবার আমাদের হচ্ছে ধাতব বন্ধনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ হচ্ছে অনেক কম হয়। যেহেতু লাস্টের ইলেকট্রনের আকর্ষণ অনেক কম হয়, সে কারণেই মূলত ওই ইলেকট্রনগুলো ছেড়ে দেয়। মানে পরমাণুর যে নিউক্লিয়াস সেই ইলেকট্রনগুলো ওভাবে ধরে রাখে না। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। পারমাণবিক শ্বাস কাকে বলে এটা একটু পড়তে হবে। পারমাণবিক শ্বাস হচ্ছে যখন আমার একটা ধাতুর ভেতরের ইলেকট্রনগুলা মানে ভেতরের যে নিউক্লিয়াসটা সে যখন ইলেকট্রনগুলা ছেড়ে দেয়, কারণ ওর অত দূরের ইলেকট্রনের প্রতি আকাঙ্ক্ষা নাই, তখন ওই যে পরমাণুটা বা ওই যে নিউক্লিয়াসটা স্পেশালি ওই আধানটা বা ওই ধাতুটাকে আমরা হচ্ছে ধনাত্মক আয়নটাকে আমরা হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলি। পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে অ্যাটমিক কোর কি, এবং এটা বইয়ের এত ভিতরের পড়া, তোমরা এখানে না পড়ে গেলে এটা আসলে পারবা না সুন্দর করে লিখতে। চাইলে একটু ছবিও এঁকে দিতে পারো, ওই উপরের ছবিটা একদম সহজ করে। আচ্ছা, তো এবং এর ভেতরে যে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে তাকে ডিলোকালাইজড ইলেকট্রন বা মানে যার লোকেশন নাই সে লোকেশন বিহীন, ডি মানে বাদ যাওয়া, লোকেশন বাদ যাওয়া ও ঘোরাফেরা করা ইলেকট্রন বলে। তাহলে এখানে আমাদের ধাতব বন্ধন কাকে বলে, পারমাণবিক শ্বাস কাকে বলে, ডিলোকালাইজড ইলেকট্রন কাকে বলে, এগুলো পড়লে আমরা ধাতব বন্ধনের ব্যাখ্যাটা পড়ে ফেলতে পারবো। আচ্ছা, ধাতব বন্ধন হচ্ছে স্ফটিকের আকারে সুবিন্যস্ত থাকে। স্ফটিকের আকারটা তোমরা অলরেডি দেখেছো। এবং ধাতব স্ফটিকের দুটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটা সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে, তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নই স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। দেখো ছবিটা খেয়াল করো, এই ছবিতে এই যে দুটো পরমাণুর মধ্যে একটা যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের প্রতি আসলে দুজনেরই আকর্ষণ আছে। এবং সেই কারণেই ওরা দুজন দুজনের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। আচ্ছা এটা গেল। উল্টাই বেশি চলে যাচ্ছে। আচ্ছা, তো এই কারণে এখানে যেহেতু ইলেকট্রন গুলা এভাবে হচ্ছে সঞ্চরণশীল হয়ে থাকে, অর্থাৎ খালি নড়তে চড়তে থাকে, তাহলে এইগুলা যদি আমরা একখণ্ড ধাতব পাতকে এক প্রান্তে আগুনের উপর রেখে উত্তপ্ত করি, তাহলে দেখব যে প্রান্তটি বেশ তাড়াতাড়ি গরম হতে শুরু করছে। এর অর্থ ধাতুগুলো তাপ পরিবাহিতাও প্রদর্শন করে। আমরা জানি ধাতু তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। যে কোনো একটা ধাতু সহজেই তাপ নিয়ে নেয়, যে কোনো একটা ধাতু সহজেই বিদ্যুৎ দ্বারা হচ্ছে তড়িতায়িত হয়। তো এখানে সঞ্চরণশীল ইলেকট্রন আছে এবং তাপ প্রদানের সাথে সাথে ইলেকট্রনগুলো আরো নড়তে চড়তে থাকে, একদম অস্থির হয়ে যেতে থাকে। এবং তখন ইলেকট্রনগুলোর গতিবেগ বেড়ে যায় এবং ইলেকট্রনগুলো অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কম তাপমাত্রার প্রান্তের দিকে যেতে শুরু করে। ফলে ধাতুতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবহন ঘটে। এইটা একটু মার্ক করে নিবা। ধাতুর পরিবাহিতা কিভাবে হয়, ধাতুর পরিবহন কিভাবে হলো, ধাতুতে ইলেকট্রন কিভাবে পরিবাহিত হয়, ধাতুতে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। অর্থাৎ ধাতব পরিবহন অংশটা শর্ট কোশ্চেনের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। কোশ্চিন একটু ঘুরাই পেঁচাই করলে কোন জায়গা থেকে আসবে যখন বোঝা যায় না, তখন এই সকল জায়গা থেকে আসলে কোশ্চিনটা আসে। ঠিক আছে, আমি যেরকম বলেছিলাম যে এটা একটু কম গুরুত্বপূর্ণ, তখন হয়তো ভিডিও অনেকে মানে লেফট আউট করে চলে গেছো যে কম গুরুত্বপূর্ণ, এটা পড়ে আমি কি করব। কিন্তু এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এই অংশটা। ঠিক আছে, আচ্ছা। আর দ্রব্যের মধ্যে আয়নিক এবং সমযোজী যৌগ হচ্ছে শনাক্তকরণ। এগুলো অলরেডি যেগুলোর নাম আছে বইয়ের ভিতর লেখা ছিল।
তো একটু নোট করে ফেলবা। সমযোজী যৌগ কোণগুলা বইয়ের মধ্যে আর হচ্ছে আ আয়নিক যৌগ কোণগুলা। ঠিক আছে? তো এইভাবে করলে ইনশাআল্লাহ তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি একদম শর্ট সময়ের মধ্যে এবং পুরো অধ্যায়টা তাও ডিটেইলস করে পড়িয়ে দিতে এবং সাথে হচ্ছে সিকিউ, এমসিকিউ, সৃজনশীল কোনটা কিভাবে আসবে, আসলে কিভাবে লিখবা, এক্সট্রা করে সৃজনশীল কোথা থেকে প্র্যাকটিস করতে হবে সবকিছুই কিন্তু আমি বলে দিয়েছি। তো সবাই অবশ্যই কমেন্টে জানিও ক্লাসগুলো কেমন লেগেছে, এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে কিনা। সবাইকে অনেক, অনেক থ্যাংক ইউ ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।